অরুণ কুমার চাকি, খণ্ডকালীন শিক্ষক, অর্থনীতি, সরকারি নারী ডাক্তার কলেজ, সোনাতলা, বগুড়া। একাদশ ও দ্বাদশ শ্রেণী, বিষয় অর্থনীতি, দ্বিতীয় পত্র, অধ্যায় ষষ্ঠ, অর্থায়ন। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা জানি করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইন পাঠদানের ব্যবস্থা করেছেন সরকারি নারী ডাক্তার কলেজের অধ্যক্ষ স্যারকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথম ক্লাসে আমি অর্থায়ন কি, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের বৈশিষ্ট্য, অর্থায়নের উৎপত্তির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে অর্থায়ন বলতে সাধারণত আমরা কি বুঝি এই বিষয় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা চলে আসবে। আজকে আমরা আলোচনা করব অর্থায়নের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে অর্থায়নের শ্রেণীবিভাগ। অর্থায়নের শ্রেণীবিভাগটি ভালো করে বোঝার জন্য আমাদের অর্থায়ন বলতে কি বুঝি সে বিষয়টি জানা দরকার। আমি গত ক্লাসে অর্থায়ন কি, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তো আমরা আরেকবার বলে নিই যে অর্থায়ন কি। অর্থায়ন বলতে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তহবিল সংগ্রহ করাকেই অর্থায়ন বলা হয়। এই সংগৃহীত তহবিল বিনিয়োগ করা, তহবিল সংরক্ষণ করা, বিনিয়োগ করার পর যে মুনাফা, ওই মুনাফা শেয়ার বা মালিক হোল্ডারদের মধ্যে বন্টন করা, এই সার্বিক কার্যাবলীকেই সাধারণত আমরা অর্থায়ন বলে থাকি। তাহলে আমরা অর্থায়নের শ্রেণীবিভাগ, মালিকানার ভিত্তিতে অর্থায়নকে দুভাগে ভাগ করা যায়। সরকারি অর্থায়ন, দুই বেসরকারি অর্থায়ন। তো সরকারি অর্থায়ন বলতে আমরা কি বুঝি আলোচনা করি। দেশের সরকার কর্তৃক সংগৃহীত অর্থায়নকেই সরকারি অর্থায়ন বলে। একটা দেশের সরকারকে রাষ্ট্র পরিচালনা, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই ব্যয় মেটানোর জন্য সরকারকে বিভিন্ন উৎস হতে আর্থিক সম্পদ সংগ্রহ করতে হয়। এটাকে আমরা সরকারি অর্থায়ন বলে থাকি। বেসরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন বলতে বোঝায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়নকে বেসরকারি অর্থায়ন বলে। বেসরকারি অর্থায়নকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়ন কি? কোনো ব্যক্তি তার দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থায়ন করে তাকে ব্যক্তিগত অর্থায়ন বলে। আমরা যদি অর্থায়ন বিষয়টি ভালো করে বুঝি তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যক্তিগত অর্থায়নকে আমরা বুঝলাম। এরপর আমরা চলে আসি ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন কি? মুনাফার উদ্দেশ্যে কোনো ব্যবসায়িক কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান সমূহে যে অর্থায়ন করা হয় তাকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়নকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক, ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন, সরকারি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন, স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন, ব্যক্তি মালিকানায় পরিচালিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নকে ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন বলে। এক মালিকানা, অংশীদারি ও যৌথ মূলধনী কারবার মূলত এ ধরনের অর্থায়ন করে থাকে। দুই, সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন, সরকারি প্রতিষ্ঠানের জন্য সংগৃহীত অর্থায়নকে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন স্বল্প, মধ্যম বা দীর্ঘ সময়ের জন্য করা হয়ে থাকে। আর স্বায়ত্তশাসিত ব্যবসা অর্থায়ন, বিভিন্ন কর্পোরেশন বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে স্বল্প, মধ্য বা দীর্ঘমেয়াদের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন বলে। বিভিন্ন কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, সরকার বা এসব সংস্থা নিজেই অর্থ সরবরাহ করে থাকে। তারপর আমরা চলে আসি অব্যবসায় অর্থায়ন। মুনাফার উদ্দেশ্য ব্যতীত যে সকল প্রতিষ্ঠান অর্থায়ন করা হয়, যেখানে মুনাফা হবে না, জনকল্যাণের উদ্দেশ্যে, এটাকে আমরা অব্যবসায় অর্থায়ন বলি। যেমন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, ক্লাব, লাইব্রেরি, এতিমখানা, মহিলা সমিতি ইত্যাদি। আন্তর্জাতিক অর্থায়ন, বৈদেশিক মুদ্রার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে আমদানি ও রপ্তানি খাতে যে অর্থায়ন করা হয় তাকে আন্তর্জাতিক অর্থায়ন বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অর্থায়ন শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। এখন আমরা অর্থায়নের উৎস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করব। অর্থায়নের উৎস প্রথমত দুই প্রকার: অভ্যন্তরীণ অর্থসংস্থান, বাহ্যিক অর্থসংস্থান। অভ্যন্তরীণ অর্থসংস্থান বলতে আমরা কি বুঝি? ধরুন আমি উদাহরণ দিয়ে বুঝাই। ধরুন আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতেই আমার কি প্রয়োজন? অনেক জিনিসপত্র ক্রয় করার প্রয়োজন। এই জিনিসপত্র ক্রয় করার জন্য কি দরকার? অর্থ দরকার। তাহলে এই অর্থটা নিজে ব্যক্তিগত তহবিল থেকে হতে পারে, অভ্যন্তরীণ তহবিল থেকেও সংস্থান করা যেতে পারে। এটাকে আমরা সাধারণত অভ্যন্তরীণ অর্থসংস্থান বলে থাকি। তাহলে অভ্যন্তরীণ অর্থসংস্থানের মাঝে অনেকগুলো পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট, সংরক্ষিত মুনাফা। তো সংরক্ষিত মুনাফা কি?
ধরেন আমার যে ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল সেখানে আমার কিছু মুনাফা হয়েছে, মুনাফাটা শেয়ার মালিকদের মধ্যে বন্টন করার পর কিছু মুনাফা সংরক্ষণ করে রাখা হয়, সেটাকে সাধারণত আমরা সংরক্ষিত মুনাফা বলে থাকি। 2 নম্বর পয়েন্ট ছিল বকেয়া সমূহ। ধারে প্রয়োজনীয় পণ্য কেনার মাধ্যমেও মূলধন জোগাড় করা যায়। আমরা অনেক সময় ধারের মাধ্যমেও ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন জোগাড় করে থাকি। 3 নম্বর কি ছিল? অবচয় সঞ্চিত। প্রতিষ্ঠানে অনেক স্থায়ী সম্পত্তি থাকে, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র। এসব দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষয়প্রাপ্ত হয়, এর জন্য ওই প্রতিষ্ঠান কিছু অর্থ কেটে রাখে। এভাবেও অভ্যন্তরীণ একটা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করতে পারে। 4 নম্বর পয়েন্ট ছিল ভবিষ্যৎ তহবিল। একটি প্রতিষ্ঠানের স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য ভবিষ্যৎ তহবিলের ব্যবস্থা থাকে, এর জন্য কর্মকর্তা কর্মচারীদের বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হয় এবং মালিকপক্ষ আরো কিছু দিয়ে ভবিষ্যৎ তহবিল সমৃদ্ধ করে। স্থায়ী সম্পদ বিক্রি। 5 নম্বর, স্থায়ী সম্পদ বিক্রি। নগদ অর্থের প্রয়োজনে পূর্বে ক্রয় করা স্থায়ী সম্পদ বিক্রি করে তহবিল সংগ্রহ করা যায়। স্থায়ী সম্পত্তি অনেক দিন ধরে ব্যবহার করলে এর উপযোগিতা কমে যায়, তাই এগুলো বিক্রি করে অর্থসংস্থান করা হয়। এটিও একটি অভ্যন্তরীণ উৎস। সাধারণত অব্যবহৃত সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা অভ্যন্তরীণ অর্থ সংস্থানের যে বিষয়গুলো আলোচনা করলাম, সংরক্ষিত মুনাফা, বকেয়া সমূহ, অবচয় সঞ্চিত, ভবিষ্যৎ তহবিল, স্থায়ী সম্পদ বিক্রি, এভাবে আমরা অর্থ সংস্থান করা যায়। এখন আমরা বাহ্যিক অর্থ সংস্থান নিয়ে আলোচনা করব। বাহ্যিক অর্থ সংস্থানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা প্রাতিষ্ঠানিক উৎস, 2 নম্বর হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব আরেকটি ছকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমরা ছকটা খেয়াল করি, লক্ষ্য করি ভালো করে। অর্থায়নের উৎসকে 2 ভাগে ভাগ করা যায়। 1 অভ্যন্তরীণ উৎস, 2 বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন অভ্যন্তরীণ সঞ্চয়, অতিরিক্ত কর ধার্য, ঋণ গ্রহণ, নিট মূলধন আয়, ঘাটতি অর্থসংস্থান। আর বাহ্যিক উৎসকে 2 ভাগে ভাগ করা যায়, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ উৎসর 1 নম্বর ছিল অভ্যন্তরীণ সঞ্চয়। এই অভ্যন্তরীণ সঞ্চয়কে আবার 3 ভাগে ভাগ করা যায়, নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি ক্রয়। সিকিউরিটি ক্রয়কে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি সিকিউরিটি, 2 বেসরকারি সিকিউরিটি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন অভ্যন্তরীণ সঞ্চয় কি সে বিষয় নিয়ে আলোচনা করব। অভ্যন্তরীণ সঞ্চয় বলতে অভ্যন্তরীণ সঞ্চয় সঞ্চয় বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যে অংশটুকু অবশিষ্ট থাকে সেটা হচ্ছে সঞ্চয়। এই সঞ্চয়কে আবার 3 ভাগে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে নগদ অর্থ, তো নগদ অর্থ, স্থায়ী সম্পদ, সিকিউরিটি ক্রয়। তো নগদ অর্থ কি? নগদ অর্থ বলতে আমরা বুঝি যে কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তি তার সঞ্চয় নিজের হাতে অথবা নিরাপত্তার জন্য ব্যাংকে সঞ্চয় হিসাব খুলে জমা রাখতে পারে। এক্ষেত্রে ব্যাংকে জমা রাখলে অর্থের নিরাপত্তার সাথে সাথে কিছু সুদও পাওয়া যায়। এরূপ নগদ সঞ্চয় সবচেয়ে তরল সম্পদ, যা প্রয়োজন অনুসারে যখনই ইচ্ছা ব্যয় করা যাবে। 2 স্থায়ী সম্পদ। সঞ্চিত অর্থ ব্যাংকে জমা না রেখে অপেক্ষাকৃত কম ঝুঁকিতে স্থায়ী সম্পদে বিনিয়োগ করা উত্তম। স্থায়ী সম্পদ বলতে যেমন বোঝায় ভূমি, দালান কোঠা, অ্যাপার্টমেন্ট বা স্থায়ী অপচনশীল মালামাল ক্রয় করে অর্থ বিনিয়োগ করা হলে প্রয়োজনের সময় বিক্রি করে তরল অর্থে রূপান্তর করা যায়। এক্ষেত্রে পর্যাপ্ত মুনাফাও অর্জিত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা নগদ অর্থ বুঝলাম, স্থায়ী সম্পদের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যেতে পারে, নগদ অর্থের মাধ্যমে থেকেও অর্থ সংগ্রহ করা যেতে পারে। সিকিউরিটি ক্রয়। সিকিউরিটি বলতে বোঝায় যে সঞ্চিত অর্থ দ্বারা সরকারি বেসরকারি সিকিউরিটি ক্রয় করে বিনিয়োগ করা যায়। সিকিউরিটি সমূহ হলো শেয়ার সার্টিফিকেট, ঋণপত্র, প্রাইজ বন্ড, বিনিময় বিল, ব্যাংকের স্বীকৃতিপত্র, বাণিজ্যিক কাগজ প্রভৃতি। এরূপ সিকিউরিটি বিনিয়োগ করলে কোনোটিতে সুদ, কোনোটিতে লটারি ইত্যাদি পাওয়া যায়। এক্ষেত্রে ঝুঁকি কম, প্রয়োজনের সময় বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়। তো সিকিউরিটিকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 2 ভাগে। একটা হচ্ছে সরকারি সিকিউরিটি, একটা হচ্ছে বেসরকারি সিকিউরিটি। সরকারি সিকিউরিটি কি? সরকারি সিকিউরিটি সমূহের মালিকানা সরকার বা ইস্যুকারী কর্তৃপক্ষ সরকার। এগুলো হচ্ছে সরকারি সিকিউরিটি হচ্ছে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, ট্রেজারি নোট এবং সরকারি প্রাইজ বন্ড ইত্যাদি। আর বেসরকারি সিকিউরিটি কি? এরূপ সিকিউরিটির মালিকানা সরকার নয়, বেসরকারি
যেমন কোম্পানি বা প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদি। এখন আমরা চলে আসি অতিরিক্ত কর ধার্য। অতিরিক্ত কর ধার্য অতিরিক্ত কর ধার্য কি? সাধারণত এই পয়েন্টটি আমরা উন্নত দেশের ক্ষেত্রে বেশি কার্যকর। বাজেটে অনেক সময় সরকার অতিরিক্ত কর আরোপ করে অর্থ সংগ্রহ করে থাকে, কিন্তু উন্নয়নশীল দেশের ক্ষেত্রে এটা খুব নগণ্য। তারপরে পয়েন্ট ছিল ঋণ গ্রহণ। যে সকল দেশের অর্থ ও মূলধন বাজার শক্তিশালী, সে সকল দেশের সরকার উন্নয়নের জন্য অর্থ সংস্থানের একটি উপায় হিসেবে এই উৎস ব্যবহার করেন। সাধারণত বিভিন্ন ধরনের সরকারি বন্ড, ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করেও অর্থ সংস্থান করা যায়। তারপর পয়েন্ট ছিল আয়। নিট মূলধন আয় এটা দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে বিভিন্ন সরকারি ঋণপত্র বিক্রয় করে অর্থ সংস্থান করা যায়, আবার বিভিন্ন প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির সময় সঞ্চয়ের একটি অংশ উন্নয়ন পরিকল্পনার অর্থায়ন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা 5 নম্বর পয়েন্ট ঘাটতি অর্থায়ন সংস্থানটি নেক্সট ক্লাসে চিত্রভিত্তিক বিশ্লেষণ করে দেখাবো এবং বুঝিয়ে দেব। তাহলে অর্থায়নের উৎসের মধ্যে 2 নম্বর কি ছিল? বাহ্যিক উৎস। তো বাহ্যিক উৎস বলতে আমরা দুই ভাগে ব্যাখ্যা করি, একটা প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস কি? প্রাতিষ্ঠানিক উৎস বলতে বোঝায় যেমন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন, মহাজন, সুদের কারণে এখান থেকেও অর্থ সংগ্রহ করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অর্থায়নের উৎস সম্পর্কে তোমরা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছো। আমরা নেক্সট ক্লাসে অভ্যন্তরীণ উৎসের ঘাটতি অর্থ সংস্থান বিষয়টির একটি চিত্রভিত্তিক ধারণা দেব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এর আগের ক্লাস এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে?